অন্তর্বর্তী আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। চা শ্রমিকদের দিলেন রেইনকোট। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ। ব্যবসা বাড়লে লাভবান হবে দুদেশই, জানালেন বাণিজ্যমন্ত্রী। নারীদের জন্য চট্টগ্রাম বগুড়ায় চালু হলো পিঙ্ক বাস। চালক, হেলপার ও নারী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি। চাঁদাবাজি বন্ধ হওয়ার আশা। এবং একদিনে সড়কে ছড়ল 10 ট্রাক। ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে গোপালগঞ্জে নিহত 3, আহত 25। চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। সে সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব সম্মেলনে করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জোর দেন ডিজিটাল কর ব্যবস্থাপনায়। সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডকে দক্ষ, টেকসই ও জনবান্ধব প্রতিষ্ঠানের রূপ দিতে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে এনবিআর। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্মুক্ত আলোচনায় এনবিআর কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরকে 2 ভাগে ভাগ করার প্রশ্নে আন্দোলনকারীদের বাধ্যতামূলক অবসর, বদলি ও বরখাস্তের ঘটনা বোর্ড কর্তাদের পক্ষ থেকে তুলে ধরা হলে সরকার প্রধান বিষয়গুলো বিবেচনায় আনার আশ্বাস দেন। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তা নির্ভর হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দিতে চায় না তার সরকার। তাই রাজস্ব আদায়ে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে জোর দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণীত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর হতে 6 মাসে এনবিআর রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধিত 1,30,000 চা শ্রমিককে রেইনকোট দেবে সরকার। প্রাথমিকভাবে দেয়া হলো 20,000 রেইনকোট।
দুপুরে সচিবালয়ে 10 শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রমিকরা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফরে যান গেল জুনে। তুমুল বৃষ্টির মধ্যে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চা শ্রমিকরাও যোগ দেন সরকার প্রধানের কর্মসূচিতে। সে সময় বর্ষা মৌসুমে চা পাতা সংগ্রহ আরও সহজ করতে চা শ্রমিকদের রেইনকোট দেওয়ার পরিকল্পনা নেয় সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার ছাড়াও সিলেট, হবিগঞ্জের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন রেইনকোট সরবরাহ করা বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাও। প্রধানমন্ত্রীর হাত থেকে রেইনকোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। বলেন, বর্ষায় কাজ করতে গিয়ে রোগ থেকে রেহাই মিলবে। আমরা পলিথিন পরতাম, এখন আমাদের যে সরকার রেইনকোট দিয়েছে, আমরা অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছে, সরাসরি কথা বলেছেন, আমাদের দুঃখ সুখ নিয়ে কথা বলছেন। এটাই আমরা জীবনে উনার ঋণ শোধ করতে পারবো না। এত আদর সম্মান করেছে, তা কি ভাষায় আপনাদের বুঝাবো, আপনার কোনো ভাষা নাই। আমরা খুব আনন্দিত, খুব খুশি। সমাজ কল্যাণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে 20,000 রেইনকোট বিতরণের কার্যক্রম শুরু করল সরকার। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয়। 20,000 রেইনকোট আজকে উনি বিতরণ করেছেন। 1,30,000 রেজিস্টার্ড চা শ্রমিক আছে। তা আমাদের ইচ্ছা যে সবাইকেই রেইনকোট দেওয়া। শ্রমিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও বড় পরিসরে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানান মন্ত্রী। কিন্তু এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে মিয়ানমারের বক্তব্যের বিরোধিতা করে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে জাতিসংঘের আল কায়দা সংক্রান্ত সতর্কবার্তার বিষয়ে বাংলাদেশ আপাতত ওই বক্তব্য সমর্থন করছে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গেল 15 আগস্ট শনিবার রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিও সোয়ে মোয়েকে। ওই বিবৃতির তথ্য ও সংখ্যাতাত্ত্বিক দিক থেকে ভুল ও বিভ্রান্তিকর হিসেবে জানায় বাংলাদেশ। বৈঠকে রাষ্ট্রদূতকে জানান মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান। সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমে বলেন, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে বর্ণনার বিরোধিতা করেছে ঢাকা। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন, আর একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে। দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, এটাও বলা হয়েছে এবং সেটাও আমাদের মিয়ানমারের অ্যাম্বাসেডর বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন। উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সরকারের করা দ্বিপাক্ষিক চুক্তি এ রোহিঙ্গা সমস্যাকে আরও জটিল করেছে মন্তব্য করে শামা ওবায়দ বলেন, দিন যতই যাচ্ছে পরিস্থিতি তত কঠিন হচ্ছে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুর সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। নট অল দ্য ইস্যুজ আমি ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সেটা সমাধান আসবে। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। এদিকে আল কায়েদা সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বার্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান শামা ওবায়দ। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। তবে জাতিসংঘ অধিবেশনের সময় এ বিষয়ে আলোচনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। এজন্য ঢাকা নয়াদিল্লি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বাণিজ্যমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লে লাভবান হবে দুই দেশই। এদিকে কৃষি পণ্যে আমদানি নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 3 দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। কনফেডারেশনের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে 18 জন ব্যবসায়ী প্রতিনিধি সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বলেন, স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হলে বাড়বে বিনিয়োগের সম্ভাবনা। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে আরও যদি ফেসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায়। মুক্তাদির চৌধুরী বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। গ্যাস সংকট নিরসনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। যোগাযোগটা যখন স্মুথ হবে, উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এদিন সবজি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। জানান, আগামীতে কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। আগের 11,000 পেঁয়াজ কোল্ড স্টোরেজের সাথে এই বছরে এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে আরও প্রায় 15,000 কোল্ড স্টোরেজ। কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্ষা মৌসুমে চাষ বাড়ানোর মাধ্যমে আগামী বছর থেকে কাঁচামরিচ আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করার কথা জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বগুড়ায় নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস। চালক হেলপার ও নারী। চট্টগ্রামের কালুরঘাট পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বগুড়ার শেরপুর মাটিডালি রুটে ও মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে আরও দুটি বাস। সরকারের এমন উদ্যোগে খুশি নারীরা। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় চালু হলো বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের যাত্রী ছাউনি থেকে বাস সার্ভিস উদ্বোধন করেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। বাস দুটি চলাচল করবে কালুরঘাট পতেঙ্গা রুটে। সরকারের এমন উদ্যোগে খুশি নারীরা। নারীদের কর্মসংস্থানের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমাদের অনেক ভালো লাগতেছে, আলাদা করে মহিলাদের জন্য বাস চালু করছে। অনেক ভালো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মহিলারা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। এর আগেও কিন্তু এরকম কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে আর সেটা ইভেনচুয়ালি বন্ধ হয়ে গিয়েছিল। তো আশা করব এবার এই উদ্যোগটা যাতে বন্ধ না হয়, দীর্ঘস্থায়ী থাকে। অফিস, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদের জন্য এই সার্ভিস নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্যবোধ। এই দুইটা জিনিস তারা কিন্তু পারবে। 12টি স্টপেজ এখন পর্যন্ত হবে। তবে এরপরে যদি চাহিদা থাকে, যদি আমরা দেখি যে চট্টগ্রামের নাগরিকদের আরও চাহিদা আছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে বাস বাড়ানোর চেষ্টা করব। এদিন বগুড়া বিআরটিসি ডিপোতে পিঙ্ক বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। দুটি বাস শেরপুর মাটিডালি রুটে ও মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। জেলার গুরুত্বপূর্ণ রুটে পর্যায়ক্রমে সেবা সম্প্রসারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে বাসে বা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। কোনো হ্যারাসমেন্টের শিকার হব না এবং নিরাপদে আমরা যেখানে ইচ্ছা যে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। বাস সার্ভিস আমরা মনে করি পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এটি চালু হবে এবং আজকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গণপরিবহনে নারীদের নিরাপদে চলাচলের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার এআই প্রযুক্তির আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 1427টি এআই ক্যামেরায় নজরদারিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কেই বসবে এআই প্রযুক্তির নজরদারি।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই রোধ এবং যানবাহনের শৃঙ্খলা জোরদার করতে শুরু হলো নতুন এক যাত্রার 1427টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে মহাসড়কে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আর এর মাধ্যমে রাজধানীর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর মামলার প্রক্রিয়া শুরু করল পুলিশ। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সবগুলো মহাসড়ক এআই প্রযুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে, অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে 1427টি এআই ক্যামেরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জিআই পণ্য রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বরং বিএনপির সময়ে প্রতিবার পয়েন্ট বেড়েছিল। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাজপথে কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি। গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে, একটা অর্ডার দেয়া হয়েছে একটা ব্যাকআপের জন্য, আরো দুটো আরেকটু পরে আসবে। সো আমরা ওটা করছি, এগুলো খুব দ্রুত যেগুলো করা যায়, তাও একটু সময় লেগে যাবে। সোলারে কনভার্সনের চেষ্টা আছে, ভোলার যে গ্যাস আছে সেটাকে মেইনল্যান্ডে নিয়ে আসার জন্য কি কি করা যায় সেটার চেষ্টা আছে, এলএনজি কেনার চেষ্টা আছে। মিড টার্মে আমাদের ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার প্রবলেম হচ্ছে এটা টাইম কনজিউম। জিআই পণ্য রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির এক বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে খুলনা ও সিরাজগঞ্জের 3টি কারখানা বেসরকারি খাতে চালু করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও চীন কারিগরি প্রযুক্তি ও গবেষণায় যৌথভাবে কাজ করছে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। এই ফ্যাক্টরিটাকে এই যে অবস্থা দেখছেন, এই জরাজীর্ণ পরিস্থিতি ইনশাআল্লাহ থাকবে না। আমরা নিজেরা চেষ্টা করব, এই যে আজকে চায়নার সাথে কাজ শুরু করেছি, এমনও হতে পারে আমরা জয়েন্ট কোলাবোরেশনে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি। যদি প্রাইভেট সেক্টরেও কোনো চিন্তা ভাবনা করতে হয়, বিনিয়োগকারী আনতে হয়, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। দেশের 12টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 25টি জেলায় দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠান আয়োজিত 12টি উপকূলীয় জেলায় স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে, এটি আপনারা জানেন। তো দুর্যোগের বিষয়গুলো আমাদের মোকাবেলা করার জন্য, সক্ষমতার জন্য আরও আমাদের অনেক ধরনের প্রিপারেশন আছে, নিচ্ছি আমরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘর নির্মাণ, কৃষকদের মধ্যে বীজ সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো পুনর্নির্মাণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আমরা কাজ করে যাচ্ছি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। একদিনে 5 জেলায় সড়কে ছড়ল 10 প্রাণ। গোপালগঞ্জের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 25 জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2 জন সহ আলাদা দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। এক একটি সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ট্রাকের সামনের অংশ।
প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস। পথে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে ছিটকে পড়ে ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও হেলপার। আহত হন বাসের অন্তত 25 যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা দুম করে শব্দ হলো, শব্দ হওয়ার পরে কি হলো, শব্দ হওয়ার পরে দেখি চিল্লাচিল্লি হচ্ছে। এসে দেখি যারা যাত্রী ছিল তারা সব কেটে ফেটে সেটে মেটে কেউ মারা গেছে জায়গায় 2 একজন। চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে শিবগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে আহত হন 2 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। সিরাজগঞ্জের পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সাদ্দাম হোসেন ও রেজওয়ান নামে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে বাসের ধাক্কায় 3য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। আকস্মিক টর্নেডোর আঘাতে কয়েক মিনিটেই লন্ডভন্ড দেশের বৃহত্তম শুটকি মহল কক্সবাজারের নাজিরার টেক। উড়ে গেছে লাখ লাখ টাকার শুটকি, বিধ্বস্ত ঘরবাড়ি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আবহাওয়াবিদ বলছেন প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে এমন ক্ষয়ক্ষতি। ভোরের আলো ফুটতে না ফুটতে হঠাৎ শুরু হয় তাণ্ডব। কয়েক মিনিটের মধ্যে বদলে যায় নাজিরার টেক শুটকি মহলের চিত্র। শুকাতে দেয়া লাখ লাখ টাকার শুটকি উড়ে যায় চারদিকে। কোথাও ছিন্ন ভিন্ন মাচা, কোথাও বিধ্বস্ত পাকা স্থাপনা, ঘরবাড়ি ও শুটকির গুদাম। নেই ঘরের ছাউনি, ত্রিপল উড়ে গিয়ে ঝুলে আছে বৈদ্যুতিক তারে। ঘূর্ণিঝড়ের মতো হয়েছে, মানে একটা বাতাস ঘুরে 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 গিয়ে আমাদের বাসার মধ্যে মানে এভাবে মানে ঘুরে গেছে। 1200 500 সব উড়ে নিয়ে গিয়ে 1 কিলোমিটার দিকে 1.5 কিলোমিটার হবে উড়ে নিয়ে সব ওখানে রেখেছে। তা উড়ে গেছে, তা থেকে গেছে, তা ভিজে একদম কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মহল মালিক ও ব্যবসায়ীদের ভাষ্য, আগে এমন আকস্মিক তাণ্ডব খুব কমই দেখেছেন তারা। কয়েক মিনিটের ঝড়েই নষ্ট হয়েছে বিপুল পরিমাণ শুটকি। ক্ষয়ক্ষতির পরিমাণ 1 থেকে 1.5 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি তাদের। এখানে 4 লাখ টাকার মতো মাছ ছিল, ওই মাছগুলো উড়ে চলে গেছে। যেগুলো মাছের ছাং আছে এগুলো ভেঙে গেছে, আর যে বাড়া বলে মাছ শুকার দিয়ে এটাও উড়ে গেছে, ওইখানে উড়ে গেছে, ওখান থেকে আনছে। এদিকে স্থানীয়দের কেউ কেউ এটিকে টর্নেডো বললেও বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা আবহাওয়াবিদের। এখানে যে ঘটনা ঘটেছে সেটা আসলে অতিবৃষ্টি এবং বাতাসের কারণে এটা ধসে গেছে। সেখানে হয়তো মাটির সেখানে শূন্যতা তৈরি হয়েছে, তার কারণে ধসে গেছে। এখানে টর্নেডো কিংবা এরকম ঘটনা ঘটে নাই। কয়েক মিনিটের তাণ্ডবে নাজিরার টেকের শুটকি মহলে নেমে এসেছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় এই মহলের ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুমিল্লা স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্ত্রীসহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ফরিদপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। কুমিল্লা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এই রায় দেন। পারিবারিক কলহের জেরে 2023 সালের 27 জুলাই স্ত্রী তানিয়া বেগমকে হত্যার অভিযোগ ওঠে স্বামী মোহাম্মদ আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেন নিহতের মা। সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা মামলায় তার স্ত্রী সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন। 2015 সালের 2 জুন পৌর যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকীয়ার জের ধরে তার নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে পালিয়ে যায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও তার প্রেমিক মনিরুল ফকির। নিহতের মা বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ফরিদপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল বাশার মিয়া। এদিকে একই দিন আদালতে 2023 সালের সেপ্টেম্বরে যৌতুকের দাবিতে স্ত্রীর হাত কেটে দেওয়ার মামলায় স্বামী রনি মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি করে প্যাকেটজাত করা এবং অবৈধভাবে সার মজুতের অভিযোগে সদর উপজেলার সদের ট্রেডার্সকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। কুমিল্লায় বসতঘরে ঢুকে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় শান্তিনগর উপজেলার
বরকিট দক্ষিণপাড়া শিলবাড়িতে বসতঘরে ঢুকে গৃহবধূ বীণা রানী রায়কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, আবার অনেকেই সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে বৈধ রিক্রুটিং এজেন্সির সম্প্রসারণ, প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা না বাড়ালে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রপ্তানি সম্ভব হবে না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমাকে পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে। চেক করছিল, পুলিশ ধরে নাই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি। তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই, মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা, কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই টুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে। স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যে যায় কনভার্ট করে দিবি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে। তবে এই কর্মকর্তার দাবি, কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলায় যাচ্ছি, পিটিসিতে আমরা যাচ্ছি, আমরা পিডিও ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসন প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে, দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8%, আর মোট এভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।